আরআইসিএল টিএমএক্স স্টিল যে কথা রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি বরেণ্যের রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, তিনি স্বাধীন বাংলাদেশের ডাকসুর প্রথম ভিপি এবং তিনি খ্যাতমুজুর সমিতির প্রতিষ্ঠাতা জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে ঈদ মোবারক, শুভেচ্ছা। ঈদ মোবারক আপনাকে এবং সমস্ত দর্শক শ্রোতাবৃন্দকে। খুবই আনন্দের বিষয় যে আজকে আপনার সঙ্গে মিলিত হয়ে কিছু কথাবার্তা বলার সুযোগ হচ্ছে। কেমন আছেন আপনি এবং ঈদ কেমন কাটছে? এই উৎসবটা আসলে কিভাবে পালন করেন? কেমন আছেন, আমি একটু মারফতি লাইনে জবাব দিই। দেশের যে অবস্থা তার চেয়ে ভালো আছে, কেননা চতুর্দিকে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী ঘটছে, কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক দিকটা হলো অনিশ্চয়তার ভেতরে দেশ ডুবে গেছে। এই অনিশ্চয়তা যে কত ভয়াবহ আমি দুনিয়ার বিভিন্ন দেশের ইতিহাস ধরে বলা যায়, আমাদের দেশের ইতিহাস ধরে বলা যায়। এবং যেহেতু আপনি পরিচয় করিয়ে দিলেন আমাকে, ক্ষেত মজদুরদের সঙ্গে প্রত্যেক দিনই কাজ পায়, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় তার চিন্তা হয় যে আগামীকাল কাজ পাবো কিনা। এই যে অনিশ্চয়তার যন্ত্রণা, সেটা একজন ক্ষেত মজুর ছাড়া কেউ বুঝবে না। দেশের রাজনীতিতেও এখন একটা অনিশ্চয়তার জালে আবদ্ধ হয়ে একটা ভয়াবহ পরিণতি যে হতে পারে, আবার এটাকে যদি কাজে লাগাই তাহলে একটা বিশাল অগ্রগতি আমরা সাধন করতে পারবো। আমরা আসলে একদম ঈদের সময় ঈদটা আসলে পরিবারের সঙ্গে কিভাবে কাটান? ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ, রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিমের এখনকার ঈদ, ছোটবেলার ঈদ, পার্থক্যটা কেমন? আমি যদি বাহ্যিকভাবে বলি, ছোটবেলায় বাবার হাত ধরে নামাজ পড়তে আসতাম। সকালবেলা উঠে একটুখানি মিষ্টি মুখ করতে হয় নাকি, ওটা করে সামান্য কিছু, বেশি না, তারপরে ঈদের জামাতে যেতাম। আমরা আগাগোড়াই আমার বাসা যেই জায়গায়, সেই কারণে যেখানে নাকি কেন্দ্রীয়ভাবে ঈদগাহ যেটাকে পরিচিত হয়, ব্যবহৃত হয়, সাধারণত বাইতুল মোকাররমেই নামাজ পড়ি আমি। এবং নামাজ পড়ে বাসায় আসতাম। আমার যাতে খালাতো ভাইটাই যারা আছে তারাও ওই মাঠে নামাজ পড়তে গিয়ে ফেরার সময় আমাদের বাসা হয়ে যেত। এবং সবার জন্য হয় মোটা চালের খিচুড়ি, সঙ্গে কলিজা, এই ধরনের কতগুলো সেট আইটেমস ছিল। এইটা খাওয়া দাওয়া করে আমাদের ঈদটা শুরু হতো। আর এখনকার ঈদ? তখনকার ঈদের সঙ্গে তুলনা করলে আমি একটা প্রতীকী তুলনা দিয়ে বলবো, তখন সবাই সাদা পায়জামা পাঞ্জাবি পরতো। এবং যখন সেজদা দিত আমি একটুখানি উঠে দেখার চেষ্টা করতাম, সাদা, চতুর্দিকে সাদা হয়ে গেছে। এবং সব মানুষ ভাই ভাই, এই যে ইসলামের যে আবেদন, সেই আবেদন আমাকেও নাড়া দিত। যত আমি রাজনৈতিকভাবে সচেতন হয়েছি, প্রকৃত ইসলামের বাস্তবায়ন করতে হলে কীভাবে সাম্যের সমাজ করতে হয়, সেই ভাবনাগুলো একটার সঙ্গে আরেকটা মিলে আমাকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলেছে। এখনকার ঈদ বহু রঙে রঞ্জিত। সাদা পায়জামা এখন খুব চলে না, পাঞ্জাবি, এবং সেখানে নানান রকম রঙিন, এবং সেজদা দেওয়ার পরে দেখা যাবে যে রঙের ছড়াছড়ি চতুর্দিকে। হয়তো এইটাই একটা প্রতীক যে তখনকার মানুষ যে অভাবের ভেতরে থেকেও যে আনন্দটা পালন করত, এখন এখানে প্রদর্শনবাদ চলে এসেছে। আপনার কাছে কোনটা বেশি আনন্দের? স্বাভাবিকভাবেই যেটা একটা ঘরোয়া পারিবারিক পরিবেশে, একটা আমাদের সমাজের নিয়ম যে বিগ বস উপরে যে আছে তাকে একবার সালাম করে আসতে হবে, তাকে দেখা করে আসতে হবে, তা না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। কিন্তু আমি কোনো সময় এটাকে প্রশ্রয় দিইনি। আমি মনে করি যে এই একটা দিন অন্ততপক্ষে পরিবার পরিজনদের সঙ্গে থাকা। এখন তো ঈদ সালামি দেন, ছোটবেলায় ঈদ সালামি নিতেন? আমাদের পরিবারে, আমি চতুর্দিকে সবাই নিত, কিন্তু কী কারণে যেন আমাদের পরিবারে এই সালামির ব্যাপারটা ছিল না। ওর জন্য একটু অস্বস্তিও বোধ করতাম মাঝে মাঝে। এবং আমাদের পরিবারের বৈশিষ্ট্যই এই কারণে, কোনো দিন কোনো দোকানে বাকি নেওয়া হতো না। সুতরাং আমরা হিসাব করে খরচ করতাম, এবং খুবই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলা যায়, বা মধ্যবিত্তই বললাম, এরকম একটা পরিবারে। এবং আমার আম্মা ছিলেন খুবই অর্গানাইজড লেডি, এবং গরিব মানুষের প্রতি তার দায়িত্ব, কর্তব্য। আমি যখন কমিউনিস্ট পার্টি করি তখন আন্ডারগ্রাউন্ড বেআইনি কমিউনিস্ট পার্টি, কমরেড মনি সিং, অনিল মুখার্জি, তারা মাঝে মাঝে আসতো মিটিং করতে, গোপন মিটিং করতে। আপনার বাসায় আসতো? হ্যাঁ, বাসায়। আমার আম্মা তাদেরকে বলল যে আমার 7টা মেয়ে, একটাই ছেলে, আমার ছেলেটাকে ছেড়ে দেন।
আমাকে নিয়ে নেন তার জায়গায়। তো এইটার রেজাল্ট হয়েছে, ছেলে তো থাকলোই, আমার আম্মা নিজেও কিন্তু এই প্রগতিশীল আন্দোলনের একজন সাহসী দক্ষ সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। এবং আমাদের বাসায় কাজের বুয়াদেরকে শিক্ষিত করতে হবে, আম্মার মাথায় আসলো। 6-7 বছর ধরে ওখানে একটা স্কুল চলেছে, আধারে আলো। আপনার পারিবারিক জীবন সম্পর্কে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার এক ছেলে এক মেয়ে, তারা শিক্ষকতা করছেন। আপনার স্ত্রী, ওনাদের সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার পরিবারের কথা শুনতে হলে তো আমার জন্মের জায়গা থেকে আসতে হয়, ঠিক আছে, ওইটা দরকার হলে পরে বলবো। আমি 70-এর শেষ দিকটায় লম্বা সময় জেলখানায় ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে তখন বিয়ের বয়স হয়েছে, আমি আত্মীয় পরিজন, বাবা মা সবাইকে বললাম যে তোমরা মেয়ে খুঁজে বের করো, 1 বছরের ভেতরে খুঁজে পেলে বিয়ে করবো, তা নাহলে করবো না। এবং এইভাবে দেখা দেখির ভেতর দিয়ে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ বলে, সেরকমই বিয়ে হয়েছে। ঠাট্টা করে আমি বলতাম যে আমার তো চাকরি বাকরি নাই, কোনো আয় উপার্জন নেই, তাহলে চলবে কিভাবে? আমি বললাম যে উল্টা কাবিনে বিয়ে হবে। স্বামী লেখে যে আমি স্ত্রীর ভরণ পোষণ করিব, আর এইখানে লেখার দরকার নেই, কিন্তু উল্টা নিয়মটা চালু করতে হবে। স্ত্রীর টাকায়, স্ত্রীর দায়িত্ব হলো আমাকে ভরণ পোষণ করে। ওর জন্য আমার স্ত্রী চাকরি করতো, সেই বেতন, আর পার্টি থেকে সামান্য কিছু হাত খরচ পেতাম। যখন আমি অবিবাহিত তখন এইটার পরিমাণ ছিল 2000, আর যখন বিয়ে হয়ে গেল তখন এইটা বোধহয় আরে 1000 বাড়িয়ে 3000 করা হলো। সুতরাং আমাদের জীবনের ভেতরে এই অভ্যাসগুলো কিন্তু আমরা আত্মস্থ করতে সক্ষম হয়েছিলাম। আমাদের একজন নেতা আছেন, রতন সেন, খুলনার নেতা। একটা প্রসঙ্গ যখন আলোচনায় আসলো যে একজন কমিউনিস্টের কী ধরনের জীবন চালানো উচিত, তিনি বললেন যে অত চিন্তা করো না, সিম্পল ফর্মুলা, যতটা ভালো থাকা যায় তার চেয়ে একটু কম ভালো থাকবো, আর যতটা সময় পার্টির জন্য দেওয়া যায় তার চেয়ে একটু বেশি সময় দেব। আমার বিবেচনায় একটা অসাধারণ তিনি একটা ফর্মুলা দিলেন। এই চিন্তাধারার ভিত্তিতে যদি আমি চলি, তাহলে পরে আমার ভেতরে কোনো সময়ই কোনো দুঃখবোধ থাকবে না, আমি কিন্তু আমার দায়িত্ব পালন করে যাব। সুন্দর কাপড় পরাটা আমি অপরাধ মনে করি না, কিন্তু সাদা ফিনফিনে পায়জামা পাঞ্জাবি কৃষকের সঙ্গে বসে মানে ক্ষেতের ভেতরে বসে কথা বলতে গেলে আবার আমার জামা কাপড় নোংরা হয়ে যায়, সেই কারণে আমি বসলাম না, এইটা হলো অন্যায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু ভিপি ছিলেন। আপনি অর্থনীতিতে পড়াশোনা করেছেন, আপনি তো অর্থনীতিবিদ হতে পারতেন। আপনি রাজনীতিতে কেন হঠাৎ, কিভাবে আসলেন আসলে? আমাকে অনেকে এরকম বলতো, ক্ষেত মজুর সমিতি যখন করা শুরু করলাম বা ছাত্র আন্দোলন যখন করতাম, যে তুমি তো ইউনিভার্সিটির প্রফেসর। অবশ্যই আমি যে কোনো সময় স্ট্যান্ড করা, ফার্স্ট ক্লাস পাওয়া, যে কোনো সময় করতে পারতাম, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, সব কিছু তো সে করতে পারবে না। আমি তাদেরকে জবাব দিতাম যে ভাই, তুমি যদি ক্ষেত মজুর সমিতির দায়িত্বটা নিতে, তাই আমি না হয় প্রফেসর হয়ে গবেষণা কাজ এইসবের ভেতরে আরও উঁচু জায়গায় চলে যেতে পারতাম, প্রতিফলিত। মানে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছাত্র জীবনের মোজাহিদুল ইসলাম সেলিম, তাকে রাজনীতি কিভাবে টেনে নিয়ে আসলো, বা আপনি কিভাবে এইটা আমার ক্ষেত্রে আমি বলবো, সবার ক্ষেত্রে এরকম হয়েছে তা না। খুব রেশনাল, যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা করেই কিন্তু আমি রাজনীতিতে ঢুকেছি, এবং রাজনীতি করব বলে ঢুকি নেই। আমি ঢুকেছি সাম্যের সমাজ করতে হবে, সমাজতন্ত্র করতে হবে, সাম্যবাদ করতে হবে, এবং এটা করতে হলে রাজনীতিতে ইনভলভ ছাড়া হবে না। একটা আমার জীবনের দৃষ্টান্ত দিই, সম্ভবত ক্লাস 10-এ তো সবসময় আমি ফার্স্ট বয়, 1 নম্বর ছাত্র। তা আমাদের এসে লিখতে দিল যে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ। আমি বিজ্ঞানে খুব ভালো ছিলাম, আমি অনেক চিন্তা করে লিখলাম বড় এসে যে আমি একটা বৈজ্ঞানিক হতে চাই, এবং এমন একটা যন্ত্র আবিষ্কার করব 100 জন লোকের কাজ একটা লোকই করে ফেলতে পারবে। রাত্রেবেলায় আমার চিন্তা আসলো, সর্বনাশ, আমি যদি এরকম যন্ত্র আবিষ্কার করি, এইটার ফলে 99 জন লোক বেকার হয়ে যাবে, তাদের কাজ থাকবে না। সুতরাং আমি খালি বিজ্ঞান দিয়ে মানুষের সেবা করতে পারবো না, বিজ্ঞানের সঙ্গে যদি আমি সমাজ সচেতনতা সৃষ্টি না করতে পারি, বা সেইটার নির্দেশনা যদি না মেনে চলতে পারি।
ওর জন্য আমাকে এমন যন্ত্র আবিষ্কার করতে হবে যেটা প্রয়োগের ভেতর দিয়ে খালি সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই না, সেই সম্পদের সুবন্টন, সাম্যবাদী বন্টন যাতে আমি নিশ্চিত করতে পারি। এই ধরনের বিজ্ঞানী হওয়ার স্বপ্ন থেকে হয়ে গেলেন রাজনীতিবিদ। আমরা এই গল্পে আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, RSL TMX স্টিল যে কথার রূপকথা নয় অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবে। RSL TMX স্টিল যে কথার রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষে আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন একজন বরেণ্য রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। আমরা শুনছিলাম যে বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন থেকে হয়ে গেলেন রাজনীতিবিদ। আসলে এই রাজনীতিতে এসে আসলে মানে কে আপনার অনুপ্রেরণা ছিল রাজনীতির? দেখেন, রাজনীতিতে আসার পেছনে আমি একটা কারণ বললাম। আমার ভিতরে একটা প্রবল দেশপ্রেম ছিল। আমি মিশনারি স্কুলে পড়তাম, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, পাদ্রীরা পড়াতো। তাদের পড়ানোর ভেতরে এমন কতগুলো চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতো যেটা সাধারণ জনগণের কল্যাণকর নয়, অন্যরকম ফিলসফি বুঝাতো। তখন থেকেই আমার ভেতরে একটু জাতীয়তাবাদী চিন্তা। আমাদেরকে ক্লাস 8-এ রেড ক্রসের শতবর্ষ অনুষ্ঠানে যোগদান করার জন্য সিলেক্ট করলো। আমিও সিলেক্ট, 5 জনের ভিতরে একজন, 3 জন পশ্চিম পাকিস্তান থেকে, 2 জন আমাদের পূর্ব পাকিস্তান থেকে। তখন থেকে আমি কিন্তু বৈষম্য, আমরা সংখ্যায় বেশি, 3 জন যাবে পূর্ব পাকিস্তান থেকে, তো 3 জন পশ্চিম থেকে, আর আমরা এখান থেকে 2 জনে, এটা কেন হবে? যাই হোক, ওইখানে যে প্রেসিডেন্ট কেনেডি তখন প্রেসিডেন্ট হয়ে আছেন, অনেকগুলো স্টেটে আমরা থাকলাম। ওইখানেও কিন্তু আমি পায়জামা পাঞ্জাবি পরে গেছি, কেনেডির সঙ্গে যে দেখা হয়েছে। এটা নিরর্থক অনেকে বলতে পারে, তবুও এটা এক্সপ্রেশন, আমার যে চিন্তাধারা, এটার একটা। তখন আপনি 2 নম্বর কোন ক্লাসের ছাত্র? তখন আমি তখন ক্লাস 8-এর ছাত্র। তখন আপনার সঙ্গে কেনেডির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, একটু হাত মেলানো আছে, ছবি টবিও তো আমার কাছে সংরক্ষিত না। এটা একটা সূত্র, 2টা সূত্র বললাম। 3rd সূত্রটা, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি সংসারের বাজার করতে পাঠাইতো আমাকে, ফকিরপুল বাজার। 10 মিনিটের ভিতরে গিয়ে 15 মিনিট 20 মিনিটের ভিতরে বাজার করে নিয়ে আসি। ফেরার সময় দেখি ওখানে কামার কাজ করছে, দেখি যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল এগুলো ভেঙে গেছে, জোড়া দিচ্ছে বা ঝালাই করছে। আমার কাছে অদ্ভুত পেশাদারিত্বের প্রতি একটা অহংকার, তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ আমার ভেতরে ছিল। এবং আমি বসে বসে, টাইম পার হয়ে যাচ্ছে, কিভাবে এটা করছে আমি দেখতাম। এবং তার জ্ঞান যে আমার ভেতরে নাই, তার লেবার, তার শ্রমশক্তিটা সে দিচ্ছে, এবং দেওয়ার ভেতর দিয়ে তার যে দক্ষতা, সেটাকে সে প্রমাণ করছে। ওর জন্য শ্রমের প্রতি একটা মর্যাদা। আমাদের এখানে বেড়া দিতাম চারদিকে, যাতে গরু ছাগল না আসতে পারে। একজন কামলাকে হয়তো ভাড়া করা হলো, 2.5 টাকা তখন রেট ছিল। সে একদিক দিয়ে তার দিচ্ছে, আমি আরেক দিক দিয়ে এটা পার করে দিচ্ছি। এই কাজের, বাড়ির কাজ বাড়িতে করতে হবে, শ্রমের প্রতি মর্যাদাবোধ। তখন ওই যে বললাম, আমি আরও বড় থিওরিটিক্যাল চিন্তার ভেতর দিয়ে কিন্তু আমি কনভিন্সড হলাম যে সমাজতন্ত্রই আমাদের পথ হবে। এবং যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আমরা বন্ধুবান্ধব মিলে একত্রে বসলাম যে এতদিন তো দেশের কথা জন্য আমরা কিছু করি নাই, এখন দেশের জন্য করতে হবে। কোন সংগঠন করাটা উচিত? আসো সবাই খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, ছাত্র ইউনিয়ন করতে হবে। কারণ এইটার ভিতরে হায়দার আকবর খান রণ, আমাদের স্কুলের খুব ভালো ছাত্র ছিল, হায়দার আকবর খান ঝন, বাবু কী বলে জসীমউদ্দীন সাহেবের ছেলে, তারা সবাই, রেজা আলী, এইসব, তারাও ইন্সপায়ার করেছে। আমরা জানি যে রাজনীতি করতে গিয়ে খুব ছোটবেলায় আপনাকে কারাবরণ করতে হয়েছে, সেই গল্পটা যদি একটু শোনান। সেইটা হলো 1966 সালে 6 দফা আন্দোলন যেটা ছিল। আওয়ামী লীগ 6 দফা দিয়েছে, সে বলে যে এটাই হলো মুক্তি সনদ। আর তখন ছাত্র ইউনিয়ন বা এই প্রগতিশীল আন্দোলন 2টা ভাগ হয়ে গেছে। একটা হলো মস্কোপন্থী বলে কথিত, আমি সেটার সঙ্গে ছিলাম, আর একটা চীনপন্থী নামে কথিত। এখন যারা চীনপন্থী ধারা, তারা বলল যে 6 দফা হলো সিআইয়ের দলিল। সুতরাং একজন বলছে সিআই দলিল, একজন বলছে মুক্তি সনদ। আমাদের পজিশন, আমরা বিজ্ঞানসম্মতভাবে এটা বিশ্লেষণ করে দেখলাম, 6 দফা ন্যায্য দাবি, কিন্তু মুক্তি সনদ নয়।
কিন্তু দুই পক্ষ তো এক হতে পারছি না। তখন 69-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে আগে ইউনিভার্সিটি বন্ধ, সে এনএসএফের একটা খুব ধিকৃত একটা গুন্ডাকে হত্যা করা হয়েছে। সেই কারণে ওই ছুটির ভেতরেই গোপন বৈঠক করে ফর্মুলা বের হয়ে গেল, ঠিক আছে তোমাদেরটাও থাকবে এদেরটাও থাকবে। কিভাবে? 6 দফা শব্দ আমরা ইউজ করব না, কিন্তু 1 2 করে যা আছে সবগুলো লেখা হবে, ক খ গ ঘ। আর সাম্রাজ্যবাদ বিরোধিতা করতে হবে, ব্যাংক বিমা বৃহৎ শিল্প জাতীয়করণ করতে হবে, ভূমি সংস্কার করতে হবে, এগুলো সব থাকবে। বাকি এর ভেতরে 11 দফা রচিত হয়ে গেল। এবং ইতিহাস এই কথা বলে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থান কিন্তু 6 দফার ভিত্তিতে হয়নি, এটা হয়েছে 11 দফার ভিত্তিতে। এবং সেইখানে আমাদের মূল্যায়নটাই প্রধান। কি কারণে আপনাকে জেলে যেতে হলো? আচ্ছা, 66 সালে 6 দফার যে হরতাল, 7 জুনের হরতাল, আমরা এবং আমার সঙ্গে তখন গোপন কমিউনিস্ট পার্টির যোগাযোগ হয়ে গেছে। আমি বললাম যে আমাদের কী করণীয়? বলি ন্যায্য দাবি কিন্তু মুক্তি সনদ নাই। ন্যায্য দাবি হলে ওইটার পক্ষে থাকবে, মানুষ যেখানে আছে মানুষের সঙ্গে থাকবে। আমি মানুষের সঙ্গে থাকলাম, সকালবেলা স্টেডিয়াম গেটে পিকেটিং করতেছি, খেয়াল করি নাই পেছন থেকে জিপ এসে ধরে আমাকে উঠায় নিল। উঠায় নিয়ে রমনা থানায় ওইখানে হাজতে রেখে ম্যাজিস্ট্রেট, তিনি চশমাটা নিচের দিকে রেখে উপরে একটু একটু তাকাচ্ছে, ভালো করে দেখছেও না। আচ্ছা আচ্ছা, কী যেন লিখে ফেলল, বলে আপনার 1 মাস জেল হয়ে গেছে। যারা কারারক্ষী 1 মাসের জেল নিয়ে আমাকে জেলখানে নিয়ে গেল। জীবনে কতবার জেলে যেতে হয়েছে? অনেকবার যেতে হয়েছে। একটা দীর্ঘ সময় ছিল 70-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপরে এটার প্রতিবাদে যে আন্দোলনটা গড়ে ওঠে, সেই আন্দোলনে আমি বিশেষ ভূমিকা পালন করেছিলাম। অনেকে বলে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তুমি প্রতিবাদ করতে গেছো, তাহলে তো তুমি তো আওয়ামী লীগের লোক হয়ে গেছো। বঙ্গবন্ধু যখন 1 জানুয়ারি 1973 সাল ভিয়েতনামের সঙ্গে সংগতি জানাতে গিয়ে যখন 2 জন ছেলেকে গুলি করে হত্যা করলো পুলিশের গুলিতে এবং অজস্র আহত হলো, পরদিন আমি এই পল্টন ময়দানে দাঁড়িয়ে সেই মিটিংয়ে বলেছিলাম, অনেক কথা বলে আমি একটা কথা বলেছিলাম, যার হাত নিজের সন্তানের রক্তে রঞ্জিত সে কি পিতৃত্বের দাবি করতে পারে? সবাই বলল না। যতক্ষণ ক্ষমা না চায় মুজিব, কেউ তাকে জাতির পিতা বলবেন না। হাই বাবা, সেটা সাংঘাতিক ব্যাপার করে ফেলছে। আমি খুব স্ট্রং অ্যাজিটেটেড ছিলাম কিন্তু ওই সময়। কিন্তু এই সেলিমি বঙ্গবন্ধু গুলি চালিয়েছে, প্রতিবাদ করেছি। আর বঙ্গবন্ধুকে যখন অন্যায়ভাবে সপরিবারে হত্যা করা হলো একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে, আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যায় না, আমি তখন প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করলাম। সো অন্যায়ের বিরুদ্ধে পজিশন। রাজনীতিতে আসলে মানে আপনার অপূর্ণতা কি, মানে কি চেয়েছেন কি পান নাই? আমার মনে হয় রাজনীতিটাকে আমি খুব বাস্তববাদী হিসেবে দেখার চেষ্টা করি। আমি মনে মনে একটা কল্পনা করলেই সেই কল্পনাটা কালকেই বাস্তবায়িত হয়ে যাবে এরকম না। আমাকে পরিবর্তন করতে হবে। যা এখন বিদ্যমান সেটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে পরিবর্তন হয়। কেউ কেউ বলে যে পরিমাণগত পরিবর্তনের ভেতর দিয়ে আগাইতে পারবে। আপনি তো অর্থনীতিবিদ হতে পারতেন, আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, আপনি বৈজ্ঞানিক হতে চেয়েছিলেন, আসলেন রাজনীতিতে। এখন জীবনের এই পর্যায়ে এসে কোনো আক্ষেপ কি কাজ করে যে মানে অর্থনীতিবিদ হলে ভালো হতো জীবনে, রাজনীতি করে যতটুকু পেয়েছি? রাজনীতি করা, অর্থনীতিবিদ হওয়া, একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া, একটা বিসিএস অফিসার হওয়া, একটার সঙ্গে আরেকটা সবাই বিরোধ দেখে। আমি কিন্তু বিরোধ দেখি না। দেশের জনগণের প্রতি ভালোবাসা একটা গান গেয়েও করা যায়, একটা ফুটবল খেলেও করা যায়, একটা যন্ত্র আবিষ্কার করার ভিতর দিয়েও করা যায়। কোন রূপে আপনি দেশের সেবা করবেন সেটা এক একজন এক একভাবে করবে। মিউজিক শোনেন না, অর্কেস্ট্রা, শুধু যদি হারমোনিয়াম বাজত সেটা কি আপনি একটা ভালো সঙ্গীত আপনি পেতেন? সেখানে হারমোনিয়াম বাজবে, হারমোনিয়াম কাজ করবে, গিটার গিটারের কাজ করবে, সেতার সেতারের কাজ করবে। এই সমস্ত কাজগুলোকে সমন্বিত করা এবং প্রত্যেকের কাছ থেকে কন্ট্রিবিউশনটাকে চ্যানেলাইজ করে একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটাই হলো রাজনীতির কর্তব্য। একটা সত্যিকার চিন্তাশীল দায়িত্বশীল রাজনীতিবিদদের কর্তব্য। আমরা এই গল্পে আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, RSL TMX স্টিল যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবে।
দর্শক, আরএসএল টিএমএক্স স্টিল যে কথা রূপকথা অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বরেণ্যের রাজনীতিবিদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আরো একবার আপনাকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে আসলে এখন যে গতিপথ লক্ষ্য করছেন, আসলে কোন দিকে যাচ্ছি? আপনি সুস্থ রাজনীতি বলতে কি বোঝেন? আপনার কাছে সংজ্ঞা কি? না, এখন তো একটা খুবই কনফিউজ সিচুয়েশন। হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারের রাজত্ব শেষ হয়েছে, তিনি পালিয়ে গেছেন। ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছেন। ইউনূস সাহেব নিজে সব কিছু নিয়ন্ত্রণ করে কিনা, নাকি আরও নানান রকম ফোর্স পাশাপাশি কাজ করছে, মানুষের মনে এটা নিয়ে সংশয়, কথা রাখতে পারছে না। সেকেন্ড হলো, একটা মানুষ মুখটাতে এত বড়, আমি যদি একটা বিরাট জাম্বুরা মুখের ভেতরে ঢুকানোর চেষ্টা করি, সেটা কিন্তু না ভেতরে ঢুকবে না বের করতে পারবেন। সুস্থ রাজনীতির সংজ্ঞা আপনার কাছে কি? সুস্থতার কোনো শ্রেণী নিরপেক্ষ সংজ্ঞায়ন হয় না। সুস্থ রাজনীতি শ্রমিকের কাছে একরকম, আর মালিকের কাছে আরেক রকম, জোরদারের কাছে একরকম, কৃষকের কাছে আরেক রকম। আপনি ক্ষেত মজুর সমিতির প্রতিষ্ঠাতা, এই গল্পটুকু একটু ছোট্ট করে জানতে চাই। আসলে এইটি কিভাবে আপনি প্রতিষ্ঠা করলেন? কেন ক্ষেত মজুর সমিতি করলেন আপনি? এইটা আমি শুধু না, আমাদের পার্টির নেতৃবৃন্দ অনেকদিন ধরে আলোচনা করছে। আমাদের কৃষক সমিতি ছিল, কৃষক সমিতি শক্তিশালী সংগঠন, কিন্তু কৃষক আর ক্ষেত মজুরের ভেতরে একটা পার্থক্য হয়ে যায়, এবং এই পার্থক্যটা জেনুইন কিনা তার প্রমাণ হিসেবে আমি অনেক সময় বলি, একজন কৃষক জমি হারাইতে হারাইতে যখন এই অবস্থায় আসে, তাকে অন্যের জমিতে গিয়ে কামলা খাটতে হচ্ছে। যেদিন প্রথম সে কামলা হয়ে কাজ করে, বাসায় ফিরে বউকে জড়ায় ধরে চোখের পানি ফেলে যে আমার জাত চলে গেল, আমি এখন মজুর হয়ে গেলাম। ওর জন্য তার একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি নতুন করে তার ভেতরে সৃষ্টি হয়। ভর্তার নিচে তরকারি হয় না, নেংটির নিচে কাপড় হয় না, ক্ষেত মজুরের নিচে মানুষ হয় না। সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপরে চাপায় দিচ্ছে সমস্ত ইকোনমিক প্রেশার। আমাদের দেশের রাষ্ট্রনায়করা সেটা চাপায় দিচ্ছে কৃষকের উপরে, কৃষক চাপায় দিচ্ছে ক্ষেত মজুরের উপরে। ক্ষেত মজুর তার নিচে তো কেউ নাই, কার উপরে চাপাবে? এইটাকে রিভার্স করে দিতে হবে। কৃষক এবং ক্ষেত মজুর একত্র হয়ে লড়াই করতে হবে, এবং এই শর্তে করতে হবে যে কৃষক, তুমি ভাই, তোমার হয়ে আমি লড়াই করে দেব, পাটের দাম যদি আদায় করতে পারি, অর্ধেকটা লাভ তুমি নিও, অর্ধেকটা আমাকে দিও। এইভাবেই আমি গ্রামাঞ্চলে একটা জাগরণ সৃষ্টি করতে সক্ষম। আপনার তো 60 বছরের বেশি, প্রায় 60 বছর রাজনৈতিক কেরিয়ার। এই পুরো দীর্ঘ সময়ের রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো স্মৃতি যদি থাকে? আমার জীবনে সম্ভবত অনেক ঘটনার ভিতরে এইটাই আমার সবচেয়ে সন্তুষ্টির ঘটনা, যেটা আমি গর্বের সঙ্গে সবসময় বলি এবং বলবো। সেটা হলো দেশমাতৃকে মুক্ত করার সংগ্রামে আমি আত্মনিবেদিত ছিলাম, এবং একজন সশস্ত্র গেরিলা যোদ্ধা হিসাবে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে আমি দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি। কিন্তু এই রাজনৈতিক জীবনে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ? যেই দিন আমি 16ই ডিসেম্বর আমি ঢাকা অপারেশনের জন্য ঢাকার দক্ষিণে কেরানীগঞ্জ দোহার এই জাংশনের এলাকায় ছিলাম। আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা অ্যাটাক করতে হবে, ঢাকা এনসার্কেল করে ফেলছি, এখন অ্যাটাক করতে হবে। একটা গ্রুপ চলে গেল গজারিয়ে দিয়ে, আর আমাদের মেইন গ্রুপটা যাবে হলো কেরানীগঞ্জ পার হয়ে। সব রেডি টু মুভ। বিকেলবেলা রেডিও খুলে খবর শুনলাম আত্মসমর্পণ করেছে। আমি তখন ঠিক করলাম, অন্ধকারের ভেতরে কোথায় কোন রাজাকার গ্রুপ আছে, একটা অহেতুক একটা ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। সুতরাং আমরা ভোর হওয়ার আগেই রওনা দিব, এবং ভোরে ভোরে গিয়ে ঢাকায় পৌঁছাবো। ওই হেঁটে রওনা দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে জেলখানার পাশ দিয়ে অগ্রসর হতে হতে দেখলাম জেলখানা থেকে বেরিয়ে আসছে ইকবাল আহমেদ, ডাকসুর কালচারাল সেক্রেটারি, সর্দার ফজলুল করিম। বুকে জড়ায় ধরলাম পরস্পরকে, হেঁটে চলে গেলাম শহীদ মিনার। শহীদ মিনার বিধ্বস্ত, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বিধ্বস্ত শহীদ মিনারের সিঁড়িগুলো পার হয়ে উপরে দাঁড়িয়ে, সেই ছবি এখন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সেইখানে আমরা শপথ নিলাম যে দেশ স্বাধীন করেছি, এখন দেশ গড়ার সংগ্রামে আমাদের সফলতা আনতে হবে। ওই যে মুহূর্তটা, তখন আনন্দ, দেশ মুক্ত হওয়ার। অনেক দিন যাদেরকে দেখি নাই 9 মাস ধরে, তাদেরকে দেখতে পাবো। দুঃখ, কেন খবর আসছে যে ও তো আর নাই, যে পাক হানাদার বাহিনী হত্যা করেছে।
ওই যে বেদনা এবং আনন্দটাই প্রমিনেন্ট, এবং সেই মুহূর্তটা এইটা আর কোনোদিন হয়তো ফিরে আসবে না। আর দুঃখের স্মৃতি কি আছে রাজনৈতিক জীবনে, পুরো জীবন? সম্ভবত কারা জীবনের যন্ত্রণাটা, এবং সেখানে শুধু আমাকে কারাগারে রাখা হয়েছে তাই না, আটক জীবনে আমাকে একবার আইসোলেশনে রাখতে হবে কম্পালসারি, অন্যদের সঙ্গে মিশতে দেওয়া হবে না, কিন্তু আইসোলেশনের সেল আর নাই। সুতরাং ফাঁসির আসামি যে জায়গাগুলিতে থাকে ওইখানে 7-8টা সেল খালি ছিল, ওইখানে আমাকে ঢুকিয়ে রাখলো। ক্যান্টনমেন্টে এখন যেটা আয়নাঘর নামে খুব পরিচিত, সেই রকম পরিবেশের ভিতরে 1.5 মাস ধরে আমাকে আটকে রেখে ইন্টারোগেশন করা হলো। পাকিস্তান আমলের কথা বলছেন? না 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 না, এই 75 সালের পর। আর জেলখানার ব্যাপারে আমি বলে রাখছি একটা কথা, অনির্দিষ্টকালের জন্য যখন জেলে বন্দি থাকে, কেউ যদি মনে করা শুরু করে হায় হায় কবে আমার মুক্তির স্লিপটা আসবে, এই মাসে না সামনের মাসে, তার জীবন হবে একটা নরকীয় জীবন, থাকতে পারবে না, সবসময় মনে হবে মুক্ত হব কিভাবে। আপনারা 60-এর দশকে 70-এর দশকে রাজনীতি করেছেন, এখনো রাজনীতিতে আছেন, রাজনীতি করেন, গুণগত পরিবর্তনটা কোথায় দেখেন রাজনীতির? রাজনীতি হয়ে গেছে প্রদর্শনবাদ। ছাত্রদেরকে আমি বলি, তোমাদের মিছিল লম্বার চেয়ে চওড়া কেন বেশি হয়? সামনে থাকতে হবে, ছবি তোলাইতে হবে, কোনো ঘটনাক্রমে ওঠে যদি পেপারে উঠে ওইটা কাটিং করে রেখে দিতে হবে। এনজিওতে যখন চাকরি দিবে তখন বলবা যে আমার লিডারশিপ কোয়ালিটির প্রমাণ হলো এই। সব কিছুর ভেতরে কি পেলাম আর কি পেলাম না, কি আমার থেকে নেওয়া হলো, আমি কি নিলাম, এইভাবে দেনা পাওনা, এটাকে বাণিজ্যিকীকরণ বলবো আমি, কমার্শিয়ালাইজেশন অ্যান্ড কমোডিটিফিকেশন। বাংলাদেশে এখন বর্তমানে বা অতীত পর্যন্ত, এখন সামনের দিনে কি হবে আমি জানি না, সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা। আপনার কখনো এমপি হতে ইচ্ছা করে না? এইটা এরশাদের পতনের পরে একবারই আমি জাতীয় নির্বাচন করেছিলাম, আর তাছাড়া ডাকসু ইলেকশন তো আপনিই বললেন আর কি, সেটাও একটা ইলেকশন, খুব গুরুত্বপূর্ণ ইলেকশন। আপনার কাছে এখন মনে হয় যে তরুণরা রাজনীতিতে আসতে আগ্রহ হারাচ্ছে? সমসাময়িক চলতি রাজনীতি এক জিনিস, কিন্তু যারা মনে করে এই চলতি রাজনীতি চিরদিন রাজনীতির চেহারা নির্ধারণ করে দিবে চিরদিনের জন্য, তারা ভুল করছে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে চলতি রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আদর্শের রাজনীতিটা সামনে আনতে হবে। 2 রকম রাজনীতি, হালুয়া রুটির রাজনীতি আর আদর্শের রাজনীতি, আত্মত্যাগের রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি। যে ঠিক এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আদর্শের রাজনীতি একটু মার্জিনালাইজ, চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখনকার কর্তব্য হলো যেগুলো বড় বড় দল বলে কথিত তারা আদর্শ বর্জিত, আর যারা আদর্শ সম্পন্ন তারা এখনো ছোট হয়ে আছে। তাহলে সমাধান ইজ ভেরি সিম্পল, যেটা ছোট হয়ে আছে এইটাকে বড় করো। দলে দলে সেই জাগরণ আমাদের ঘটাইতে হবে। এরশাদের পতনের পরে আমি আজকেও পুরানো কাগজপত্র দেখতেছিলাম, রাজনীতিবিদ দলের পক্ষ থেকে আমরা আচরণবিধি তৈরি করেছিলাম, ইহা করিব ইহা করিব না, ইহা করিব ইহা করিব না। এখন সমস্ত জনগণের সামনে আমাদের কনফেস করে বলতে হবে যে আমরা খুব অন্যায় করে ফেলছি, অনেক ভুল করেছি, সামনে এটা হবে না, কেন এই 1 2 3 4 আমি এই ড্রাফট নিয়ে বসে। অনেক রাজনৈতিক আড্ডা হলো, আপনি রাজনীতির বাহির পরিবারকে সময় দিতে পেরেছেন বা পারেন? এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, কিন্তু সময় তো একটা দিনে 24 ঘন্টা, তা আমি হয়তো বাড়িতে থাকতে পারি না, থাকলেও টেলিফোন, অন্যের সঙ্গে কথাবার্তা এইগুলো বলতেই চলে যায় আর কি। তবে আমি চেষ্টা করি পরিবারকে সময় দিতে। আমার বোনরা, আমার 7 বোন, ভাই একটাই, আমি বলে যে কোনো দিন তো তুমি এরকম আমাদেরকে সময় দাও নি, এখন একটু সময় পাচ্ছি, কারণ আমি তো প্রেসিডেন্ট না, আমাদের পার্টির কনস্টিটিউশনে আছে, আগেই করে ফেলছি আমরা 2 বারের বেশি একাধিক্রমে কেউ প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি হতে পারবে না। শুধু আমি এখন সেন্ট্রাল কমিটির মেম্বার, কিন্তু অ্যাক্টিভ মেম্বার। আপনার ব্যক্তিগত জীবনের একদম ব্যক্তিগত রাজনীতির বাহিরে কোনো সুখ বা দুঃখের স্মৃতি 2-1টি যদি শেয়ার করতে চান? না, সেটা আবার চিন্তা করে বলতে হবে আর কি, কিন্তু আমার জীবনের বিয়েটা আমি বলবো যেটা সুখের, যদিও আমার স্ত্রীর সঙ্গে আগে খুব পরিচয় ছিল না, কিন্তু আমি জানতে পারলাম যে সেও 1 জানুয়ারির মিছিলে ছিল, আমার গায়ে গুলি লাগতে পারতো, তার গায়ে গুলি লাগতে পারতো, এবং সে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে এটা খুবই আমার জন্য একটা বিরাট সম্পদ হিসেবে ছিল আর কি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কথা হয়? আমি সমস্ত দর্শকদেরকে বলবো
দুনিয়াতে অনেক কিছু খারাপ, অনেক কিছু ভালো। ভালোর পরিমাণ বাড়াইতে হবে। বাড়াইতে হলে আমাদের নিজেদেরকে ভূমিকা পালন করতে হবে। একটা কথা মনে রাখবেন, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে বর্গা দিয়ে বসে নাকে তেল দিয়ে ঘুমাইছেন, কিচ্ছু পান নাই। খাদেরের কাছে দিলেও হবে না। ইউনূস সাহেবের কাছে বর্গা দিয়ে বসে থাকবেন নাকে তেল দিয়ে, কিচ্ছু পাবেন না। আমার কাছে বর্গা দিয়েও যদি চুপচাপ বসে থাকেন, কিচ্ছু হবে না। নিজের অধিকার নিয়ে নিজে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, দেশ আমার, ইউনূস সাহেব, হাসিনা, খালেদা আমাদেরকে বাদ দিয়ে চলতে পারবে, কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা মেহনত করে সম্পদ তৈরি করে, তাদেরকে বাদ দিয়ে এই দেশ অচল হয়ে যাবে। তারাই হলো এই দেশের ভিআইপি, সিআইপি। তাদেরকে মেডেল না দিয়ে যারা বেশি ইনকাম ট্যাক্স দেয়, সেই লুটপাটকারী, বিশাল 28 লক্ষ কোটি টাকা নাকি পাচার হয়ে গেছে এই দেশ থেকে, চিন্তা করা যায়। সুতরাং আমাদেরকে এইটার যদি আমরা খালি মনে রাখি, জমি আমি যেভাবে বর্গা দেই, স্বার্থ বর্গা দেব না। এবং সেই জন্য যার যার নিজের নিজের কৃষক সমিতিতে, ক্ষেত মজুর সমিতিতে, ছাত্ররা ছাত্র ইউনিয়নে, অমুক ট্রেড ইউনিয়ন, এই সংগঠন হয়ে একটা খালি খেয়াল রাখতে হবে, খালি অর্থনীতির দাবি না, দাবি করতে হবে সমস্ত রাষ্ট্রের, আমাদের সমস্ত দেশের নিয়ন্ত্রণ শ্রমজীবী মানুষের হাতে আনতে হবে। এবং ইতিহাসের, সাম্প্রতিক ইতিহাসের উদাহরণ দিয়ে সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছেন, শ্রমিকের গণ অভ্যুত্থান এখনও দেখেন নেই। এবং শ্রমিকের গণ অভ্যুত্থান এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত সেই মুক্তি নিয়ে আসবে। ইউনিভার্সিটিতে কি বলে, বেআইনি অস্ত্র চলে। আমাদের শ্রমজীবী মানুষ যদি অর্গানাইজড হয়ে ইউনিভার্সিটির সমস্ত হলগুলো ঘেরাও করে দাঁড়ায়, বলে 24 ঘন্টার ভিতরে সমস্ত অস্ত্র তুমি এখানে নিয়ে আসো, তখন শ্রমিক শ্রেণী কিন্তু তখন সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত একটা কর্তব্য তারা খুঁজে পাবে এবং পালন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, শুনলেন এবং দেখলেন বাস্তব জীবনে একজন কীর্তিমান রাজনীতিবিদের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। প্রিয় দর্শক, RICL TMX স্টিল যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক।